বাস্তু বাস্তুশাস্ত্রের প্রাচীনতা তৃতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্রের প্রাচীনতা নিয়ে দ্বিতীয় পার্টের বাকি অংশ এখানে তৃতীয় পার্টে আলোচনা করব। প্রাচীনকালে নির্মিত মহেঞ্জোদড়ো, হরপ্পা, নালন্দা ইত্যাদি ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় যে তৎকালেও বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের আগ্রহ ছিল এবং শাস্ত্রসম্মত উপায়ে সেই সব ভবন নির্মাণ হয়েছিল। প্রাচীনকালেও মানুষ দিক, কোণ ইত্যাদির সঠিক ও শাস্ত্রসম্মত নির্বাচন করে ঘর তৈরি করত। মানব জীবনের যে কোনো ছোট বড় সমস্যার জন্য বাস্তুশাস্ত্র সম্পূর্ণভাবে সহায়তা করতে সক্ষম। ঘরে যদি শাস্ত্রসম্মতভাবে আসবাবপত্র না রাখা হয় তবে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। এছাড়া দরজা জানালার অবস্থিতি সঠিক না হলে বা পালং, চেয়ার, টেবিল ইত্যাদি সঠিক জায়গায় না থাকলে গৃহকর্তাকে নানান রকম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। প্রাচীন ভারতে সমাজের সাধারণ থেকে দেশের রাজা পর্যন্ত সকলেই অক্ষরে অক্ষরে মেনে চলতেন এই শাস্ত্র। বর্তমানে বাস্তুশাস্ত্রের বিষয় নিয়ে লিখিত পুস্তকগুলির অনুবাদ বিভিন্ন বিদেশি ভাষায় হচ্ছে বা হয়েছে। প্রাচীন ভারতে এই বাস্তুশাস্ত্রের মহত্ব ছিল অত্যাধিক। ভারতের অধিবাসীগণ যে সুখ শান্তি আর সমৃদ্ধিতে জীবনযাপন করতেন, ঠিক ততখানি অনুপাতে সুখ শান্তি আর সমৃদ্ধি বিশ্বের অন্যত্র কোনো দেশেই ছিল না। রামায়ণ মহাভারতের মধ্যে মহাকাব্য বাস্তুশাস্ত্রের নির্দেশ পাওয়া যায়। ভারত শ্রীলঙ্কার মাঝের সেতু নির্মাণের সময় শ্রীরামচন্দ্র বিশ্বকর্মার পুত্র নলের পরামর্শ নিয়েছিলেন। মহাভারতেরও বাস্তুর অনেক উদাহরণ পাওয়া যায়। যেমন যুদ্ধের সময় পাণ্ডবেরা যখন ইন্দ্রপ্রস্থ স্থাপন করেন তখন শ্রীকৃষ্ণের কথা মতো বাস্তুশিল্পী ময়দানব সেখানে একটি মায়ানগরী নির্মাণ করেন আর ওই নগরের মাঝামাঝি জায়গায় মায়া সরোবরও নির্মাণ করেন, যেখানে দুর্যোধন ভুল করে পড়ে গিয়েছিলেন। সুতরাং এইসব উদাহরণই বাস্তুশাস্ত্রের প্রাচীনতাকে প্রমাণ করে। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুভূমিতে গৃহারম্ভকালে স্ত্রীলোকেদের উলুধ্বনি, মেঘের গর্জন, হস্তি বা হংসের ডাক অতি শুভ ফলদায়ক হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।